আগের দিন আমরা ড্রিফট ভেলোসিটি দিয়ে আমাদের আলোচনা শেষ করেছিলাম, তাই তো? আজকে আমরা প্রথমে আলোচনা শুরু করব, আবার ড্রিফট ভেলোসিটিটা একটু বলে নেব এবং সেখান থেকে আয়নের গতিশীলতা বা মোবিলিটি অফ আয়ন্স বলতে আমরা কি বুঝি সেটা দেখব। আচ্ছা দেখো, ড্রিফট ভেলোসিটির সংজ্ঞা কী ছিল? দেখো, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পদার্থের স্বাধীন ইলেকট্রনগুলো উচ্চ বিভব প্রান্তের দিকে যে গড় গতিবেগে সরে যায় তাকে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বলে, তাই তো? আচ্ছা, ধরা যাক একটা কন্ডাক্টর এক্স ওয়াই রয়েছে। এই কন্ডাক্টরকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হলো। এর ফলে এই কন্ডাক্টরের মধ্যে একটা স্টেডি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তার ডিরেকশন কী হবে? এক্স থেকে ওয়াই এর দিকে, ঠিক আছে? এবার দেখো, যখন ব্যাটারি কানেক্টেড নয় তখন কি হয়? কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা র্যান্ডামলি ঘুরতে থাকে। এই র্যান্ডাম মোশনের জন্য কিন্তু পরিবাহীতে কোনো নিট তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। কিন্তু যেই মাত্র ব্যাটারি যুক্ত করা হয় তখন কি হয়? ইলেকট্রনগুলো এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে অর্থাৎ ওয়াই থেকে এক্স ডিরেকশানে একটা বল অনুভব করে। সেই বলের মান কি? এফ ইকুয়ালস টু ই ইন্টু ক্যাপিটাল ই, ঠিক আছে? যেখানে ই হচ্ছে ইলেকট্রনের আধান আর ই হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই বলের জন্য কি হয়? ইলেকট্রনগুলো একটা ত্বরণ নিয়ে এই বলের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এই চলার পথে কি হয়? ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে এবং আয়নের সাথে ধাক্কা লাগে, যেটা আমি আগের দিনই বলেছিলাম। এবং এই সংঘর্ষের ফলে ইলেকট্রন, ধরো এই বল থাকার জন্য একটা ত্বরণ নিয়ে এগোচ্ছে, কিন্তু যেই মাত্র অন্য একটা আয়নের সাথে বা অন্য একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ হচ্ছে তখনই ওর ভেলোসিটি আবার জিরো হয়ে যাচ্ছে। এইভাবে কিছুটা ভেলোসিটি বাড়ছে, কখনো জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা গড় আমরা কি বলতে পারি? যে এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো একটা গড় বেগ নিয়ে, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের বিপরীতে একটা গড় বেগ নিয়ে গতিশীল হচ্ছে। এইটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বলেছিলাম, তাই তো? এবার দেখো, যখন কোনো তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়নি অর্থাৎ ব্যাটারি কানেকশান নেই, তখন কি হচ্ছে? তখন ইলেকট্রনগুলো তো পরিবাহীর মধ্যে র্যান্ডামলি মুভ করছিল। তো তখন এই ইলেকট্রনের মুভমেন্টের জন্য বা র্যান্ডাম মোশনের জন্য দায়ী কে ছিল? ইলেকট্রনের যে থার্মাল ভেলোসিটি সেটা, ঠিক আছে? এবার যখন ব্যাটারির মাধ্যমে পরিবাহীতে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করে কি হয়? ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের উপর যে বল প্রযুক্ত হয় সেই বলের অভিমুখে ড্রিফটেড হয়, ঠিক আছে? তার মানে কি? এই যে অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি পাচ্ছি সেটা অবশ্যই তড়িৎ ক্ষেত্র ই এর সমানুপাতিক। তাহলে দেখো, ই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন বা আয়নের অনুপ্রবাহ বেগ যদি ভিডি হয় তাহলে আমরা ইলেকট্রন বা আয়নের গতিশীলতাকে কি লিখতে পারি? মি ইকুয়ালস টু ভিডি বাই ই, ঠিক আছে? সুতরাং এখান থেকে আমরা গতিশীলতার কি সংজ্ঞা দেব? দেখো, একক মাত্রা তড়িৎ ক্ষেত্রের দরুন অনুপ্রবাহ বেগ, যে অনুপ্রবাহ বেগ হবে ইলেকট্রনের, সেটাই হলো ইলেকট্রনের গতিশীলতা। আচ্ছা দেখো, এবার মিউ এর একক কি হবে? মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই। ভিডি মানে ভেলোসিটি, তার একক কি? মিটার পার সেকেন্ড, তাই তো? আর ইলেকট্রিক ফিল্ডের একক কি? ভোল্ট পার মিটার। সুতরাং মিউ এর একক কি হবে? মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 10-এ তোমরা রোধ কাকে বলে জেনেছিলে? রোধ কি না? রোধ হলো পরিবাহীর একটা ধর্ম, যা কি করে? পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে সেই পরিবাহীর প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তাই তো? এবার এই বাধাটা কিভাবে হয় সেটা এখন তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, যখন তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয় ইলেকট্রনগুলো কী হয়? প্রযুক্ত বলের অভিমুখে একটা অনুপ্রবাহ বেগ লাভ করে এবং এই বেগ লাভের সময় যখন এই অনুপ্রবাহ বেগ নিয়ে গতিশীল হয় তখন কি হয়? ইলেকট্রনগুলো অন্যান্য ইলেকট্রনের সাথে, অন্যান্য কম্পনশীল ইলেকট্রনের সাথে বা অন্য আয়নের সাথে ধাক্কা খায়। এই পরমাণু, এই অন্যান্য ইলেকট্রন বা আয়নগুলো কিন্তু নিজেদের থার্মাল এনার্জির জন্য নিজেদের সাম্যাবস্থানের সাপেক্ষে কম্পিত থাকে সবসময়, ঠিক আছে? এবার এই ধাক্কা খাওয়ার ফলে কি হয়? ওর বেগ বাধাপ্রাপ্ত হয়। এই বাধা থেকেই কিন্তু রোধের উৎপত্তি হয়। তাহলে রোধের উৎপত্তির কারণ বোঝা গেল। এইবারে দেখো, যখন টেম্পারেচার বেড়ে যায় তখন কি হয়? এই অণুগুলো, এই আয়ন বা ইলেকট্রনের নিজেদের যে থার্মাল এনার্জি সেটা তত বেশি বেড়ে যায়, অর্থাৎ ধাক্কা খাওয়ার প্রবণতা বা বাধা আরও বেড়ে যায়, ঠিক আছে? এই বাধা বেড়ে যাওয়ার কারণে
টেম্পারেচারের সাথে সাথে টেম্পারেচার যত বাড়তে থাকে তত রোধের মানও বাড়তে থাকে। আবার অন্যদিকে তাপমাত্রা যত কমতে থাকে তত এই ইলেকট্রন বা আয়নের যে থার্মাল এনার্জি সেটা কমতে থাকে, এর ফলে কম্পনও কমতে থাকে। এবার যদি ইলেকট্রন বা আয়নগুলোর নিজেদের কম কাঁপতে থাকে তাহলে কি হবে, যে গতিশীল ইলেকট্রন সেটা সহজেই অন্যের সাথে ধাক্কা না লেগে এগিয়ে যাবে, অর্থাৎ রোধ কমে গেল। ঠিক আছে, অর্থাৎ পরিবাহীর মধ্যে কি হয়, টেম্পারেচার যত কমাতে থাকবো তত রোধ কমতে থাকবে এবং টেম্পারেচার বাড়াতে থাকলে রোধ বাড়তে থাকবে। এইভাবে টেম্পারেচার যত কমাতে থাকবো আয়ন এবং ইলেকট্রনের কম্পনজনিত শক্তি অর্থাৎ ভাইব্রেশনাল এনার্জি তত কমতে থাকবে। কমতে কমতে যেই 0 কেলভিনে নিয়ে যাওয়া হবে, যদি 0 কেলভিনে নিয়ে যাওয়া যায় কোনো পরিবাহীকে, তখন কি হয়, অণুগুলো একদম আয়ন এবং ইলেকট্রনগুলো প্রায় স্থির অবস্থায় চলে আসে এবং তখন যে গতিশীল ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের অ্যাপ্লাই করার ফলে যে গতিশীল ইলেকট্রন সেটা একদম বাধাহীনভাবে চলাচল করতে পারে। ঠিক আছে, এই অবস্থায় কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা অনেক বেড়ে যায়। এটাকেই বলা হয় অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি, অর্থাৎ যে 0 কেলভিনে ইলেকট্রন বা আয়নগুলো যে ভাইব্রেশন থার্মাল এনার্জি সেটা শূন্য হয়ে যায়, তখন পরিবাহীর রোধ একদম শূন্য হয়ে যায় এবং তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। এটাকেই বলা হয় অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। বোঝা গেল? এইবারে দেখো, তোমরা অর্ধপরিবাহীর কথাও কিন্তু পড়েছিলে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়ালে কিন্তু রোধ কমে যায়। সেটা কেন হয়? দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু যেটা তড়িৎ প্রবাহ হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনগুলো আছে সেই সমযোজী বন্ধনগুলো ভেঙে যায় এবং তারাই তড়িৎ প্রবাহ করে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এমনিতে মুক্ত ইলেকট্রন থাকে না। এইবার যত টেম্পারেচার বাড়ানো হয় তত বেশি সংখ্যক সমযোজী বন্ধন ভেঙে যায় এবং তত বেশি সংখ্যক ইলেকট্রন তড়িৎ প্রবাহে কন্ট্রিবিউট করে। সেজন্য সমযোজী বন্ধন মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়ালে তড়িৎ প্রবাহ বেড়ে যায় এবং রোধ কমে। ঠিক আছে, সুতরাং পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে। এটা আরও ভালোভাবে বুঝতে পারবে আমি যখন তোমাদের অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পড়াবো, তখন সেটা আরও ভালো ডিটেলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, একটা ধাতব তারের ছবি দেখানো হয়েছে। ঠিক আছে, আলফা হলো ধাতব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এবং আই হচ্ছে এই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা, আর এন তারের প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, আর ভিডি হলো অনুপ্রবাহ বেগ। এবার দেখো, ভিডি হলো একক সময়ে ইলেকট্রন দ্বারা অতিক্রান্ত দূরত্ব। মানে কি? মানে হচ্ছে 1 সেকেন্ডে ইলেকট্রন যে দূরত্ব অতিক্রম করে। তাহলে মনে করো যদি কোনো ইলেকট্রন এ তলে থাকে, তাহলে কি হবে, 1 সেকেন্ড সময়ে ইলেকট্রনটা এ তল থেকে বি তলে পৌঁছাবে। ঠিক আছে, সুতরাং এ বি এই দুটো তলের মধ্যবর্তী দূরত্ব হবে ভিডি। ঠিক আছে, এখন দেখো, এ আর বি এই তল দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আলফা, আগেই বলেছিলাম। সুতরাং এ আর বি তল দুটির মধ্যবর্তী আয়তন কি হবে, আলফা ইন্টু ভিডি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দূরত্ব দিয়ে গুণ করলে সেটাই আয়তন, আলফা ইন্টু ভিডি। ঠিক আছে, এখন আমরা কি বলেছিলাম, এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ওই পরিবাহীর প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। সুতরাং এই যে এ আর বি তল দুটো রয়েছে, এর মধ্যবর্তী অংশে কত ইলেকট্রন থাকবে না, এন ইন্টু আলফা ইন্টু ভিডি। ঠিক আছে, এবার দেখো, যে ইলেকট্রনটা এ তলে রয়েছে সে 1 সেকেন্ড সময় বি তলে পৌঁছাবে। ঠিক আছে, এবার এ আর বি এর মাঝে যে ইলেকট্রনগুলো রয়েছে তারাও বি তল অতিক্রম করবে। ঠিক আছে, সুতরাং 1 সেকেন্ড সময়ে কটা ইলেকট্রন বি তলকে অতিক্রম করবে না, এ আর বি এর মধ্যে যে কটা ইলেকট্রন রয়েছে এই প্রত্যেকটা ইলেকট্রন বি তলকে অতিক্রম করবে। ঠিক আছে,
সুতরাং 1 সেকেন্ড সময়ে বি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা কী হবে? এটাই হবে n ইন্টু আলফা ইন্টু ভিডি। ঠিক আছে, এবার আমরা কি জানি? একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কী? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এই যে 1 সেকেন্ডে কত সংখ্যক ইলেকট্রন অতিক্রম করছে? n ইন্টু আলফা ইন্টু ভিডি। তাকে যদি আমি ইলেকট্রনের আধান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? 1 সেকেন্ড সময়ে বি তলের মধ্যে দিয়ে যে পরিমাণ আধান যাচ্ছে সেটাই হচ্ছে প্রবাহ মাত্রার সংজ্ঞা। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু কী হবে? n ইন্টু আলফা ভিডি ইন্টু ই। বোঝা গেল? এবার দেখো, আমি কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্বের সংজ্ঞা কী বলা হয়েছিল না? কোনো পরিবাহী একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ জে ইকুয়ালস টু আই বাই আলফা। ঠিক আছে, এবার সেটা করলে কি আসছে? জে ইকুয়ালস টু এন ইন্টু ভিডি ইন্টু ই। ঠিক আছে, এটাই হলো অনুপ্রবাহ বেগের সাথে কারেন্ট ডেন্সিটির সম্পর্ক। দেখো, ভিডি হলো অনুপ্রবাহ বেগ আর জে হলো কারেন্ট ডেন্সিটি। সুতরাং জে ইকুয়ালস টু এন ইন্টু ভিডি ইন্টু ই। এই রিলেশনটা কি দিচ্ছে না? কারেন্ট ডেন্সিটির সাথে অনুপ্রবাহ বেগের সম্পর্ক। ঠিক আছে, এখানে একটা মনে রাখবে, তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ থাকলেও কিন্তু তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়, কারণ এটা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, কিন্তু এই কারেন্ট ডেন্সিটি যে একটা ভেক্টর রাশি, এর অভিমুখ আধানের গতির অভিমুখের দিকে। ঠিক আছে, আচ্ছা, আমরা কি পেলাম? কারেন্ট ডেন্সিটির সাথে ড্রিফট ভেলোসিটি অর্থাৎ অনুপ্রবাহ বেগের সম্পর্ক দেখলাম। ঠিক আছে, তোমাদের এরকম প্রশ্ন আসে যে অনুপ্রবাহ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তখন এই অবধি করতে হবে। আচ্ছা, এইবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রা এবং আয়নের গতিশীলতার মধ্যে সম্পর্ক কি সেটা আমরা দেখব। দেখো, আমরা কি জানি? আয়নের গতিশীলতা বা মোবিলিটি ইকুয়ালস টু ভিডি বাই ই, অর্থাৎ একক মাত্রা তড়িৎ ক্ষেত্রের দরুন যে অনুপ্রবাহ বেগ সেটাই হলো আয়নের গতিশীলতা, মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই। আর আমরা এর আগে কি প্রমাণ করলাম? আমরা কি পেয়েছিলাম? তো কোনো আলফা প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এন আই ইকুয়ালস টু এন আলফা ভিডি ইন্টু ই, যেখানে এন কি? এন হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, আলফা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভিডি অনুপ্রবাহ বেগ, ই হচ্ছে ইলেকট্রনের আধান। দেখো, যদি আগের প্রশ্নের কন্টিনিউয়েশানে, অর্থাৎ তোমাদের যদি বলে যে প্রবাহ ঘনত্বের সাথে অনুপ্রবাহ বেগের সম্পর্ক বের করো, তখন তো তোমরা এইটা তো তোমাদের বের করতেই হবে এবং ওই ছবি এঁকে যেভাবে করার করবে। ঠিক আছে, তারপরে মিউ এর এক্সপ্রেশনের মধ্যে এই যে এখানে যে ভিডি আছে সেটা বসিয়ে করবে, সেটা আমি পরে আসছি। কিন্তু যদি শুধু বলে দেয় যে মোবিলিটির সাথে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করো, তখন কিন্তু এই জিনিসটা তোমাদের ছোট্ট করে বলে নিতে হবে যে ওই ছবিটা এঁকে নেবে, এখানে ছবিটা এঁকে নেবে। ই তড়িৎচালক বল, আই তড়িৎ প্রবাহ মাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা, তারপর ভিডি হচ্ছে অনুপ্রবাহ বেগ, ই আধান। তারপরে ছোট করে বলে নেবে যে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু এন আলফা ভিডি ইন্টু ই। ঠিক আছে, সুতরাং এখান থেকে আমি কি পাচ্ছি? ভিডি ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এন ইন্টু আলফা ইন্টু ই। ঠিক আছে, এবার মিউ এর যে এক্সপ্রেশন সেখানে আমি ভিডির ভ্যালুটা বসিয়ে দেবো, ভিডির রাশিটা বসিয়ে দেবো। ভিডি মানে আই ডিভাইডেড বাই এন ইন্টু আলফা ইন্টু ই, আর ইন্টু 1 বাই ই যেমন রইল। সুতরাং এখান থেকে আমি কি লিখবো? দেখো, এটাকে একটু আমি সিম্পলিফাই করব। আই ইকুয়ালস টু কী পাচ্ছি? মিউ এন আলফা স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। ঠিক আছে, এটাই হলো তড়িৎ প্রবাহ মাত্রার সাথে আয়নের গতিশীলতা বা মোবিলিটির সম্পর্ক। বোঝা গেল?
এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো ভিডির এক্সপ্রেশনটা কি আছে, আই ডিভাইডেড বাই এন ইন্টু আলফা ইন্টু ই, তাই তো? অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভিডি, তাই তো? অর্থাৎ পরিবাহীর প্রবাহ মাত্রা ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের সমানুপাতিক। এটাও অনেক সময় বিভিন্ন রকম প্রশ্নে আসতে পারে, একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আবার যদি তোমাদের বলে যে খালি এটুকুই প্রমাণ করতে বলে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং অনুপ্রবাহ বেগের সম্পর্ক প্রতিষ্ঠা করো, তখন খালি এইটুকুই তোমাদের করতে হবে, ঠিক আছে? সুতরাং এই অর্ডারিংগুলো একটার সাথে আরেকটার সম্পর্ক, এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। এইবার আমরা ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটির যে কনসেপ্ট, সেখান থেকে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠা করব, ঠিক আছে? এটাও তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন তোমাদের আসে। দেখো, যখন কোনো পরিবাহীর সাথে একটা ব্যাটারি যুক্ত করা হয়, ধরো ব্যাটারিটা তড়িৎচালক বল হচ্ছে ই, তাই তো? সুতরাং ব্যাটারি যুক্ত করা হলে পরিবাহীতে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তার মান হচ্ছে ই, এবং এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের উপর একটা বল প্রযুক্ত হবে। সেই বলের মান কি? এফ ইকুয়ালস টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই, ঠিক আছে? এইবার এই বলের জন্য কী হবে? ইলেকট্রনের একটা ত্বরণ তৈরি হবে, সেই ত্বরণের মান এ ইকুয়ালস টু বল বাই ভর, তাহলে এফ বাই এম, তাহলে কী হবে? ত্বরণ এ ইকুয়ালস টু ই স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম, ঠিক আছে? এইবার মনে করি এল হচ্ছে অনুপ্রবাহ দূরত্ব, অর্থাৎ যখন ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরিবাহীর মধ্যে গতিশীল হয়, তখন পার্শ্ববর্তী আয়ন বা অন্যান্য ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়, ঠিক আছে? এরকম যে কোনো দুটো সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্বকে আমরা অনুপ্রবাহ দূরত্ব বলেছিলাম, সেটা হলো এল। আর টাউ হচ্ছে যে কোনো দূরত্বের মধ্যবর্তী গড় সময়, যে কোনো পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় সময় হলো টাউ। সুতরাং এল ইকুয়ালস টু কী হবে? এল ইকুয়ালস টু হাফ এ ইন্টু টাউ স্কোয়ার, মানে আমরা পড়েছিলাম, দেখো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে যেহেতু সংঘর্ষের পরে বেগ শূন্য হয়ে যাচ্ছে, তারপরে আবার ওর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সময় যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে অনুপ্রবাহ দূরত্ব। সুতরাং এখানে কি হবে? এল ইকুয়ালস টু হাফ ত্বরণ সময় স্কোয়ার। তাহলে ত্বরণের মান এবার আমরা বসিয়ে দেবো, দেখো হাফ ত্বরণ এ ইকুয়ালস টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার, ঠিক আছে? এইবার তাহলে অনুপ্রবাহ বেগ কত হবে? এই যে ওই যে কোনো দুটো সংঘর্ষের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হলো অনুপ্রবাহ বেগ, গড় বেগ, ঠিক আছে? তাহলে সেই ভিডি ইকুয়ালস টু এল বাই টাউ ইকুয়ালস টু হাফ স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। এই প্রমাণটা কিন্তু প্রথম ভিডিওতেও আছে, ঠিক আছে? এইবার আমরা কি জানি? কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে আমরা কি দেখেছিলাম? এবং এন হচ্ছে ওই পরিবাহীর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি, অর্থাৎ প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। সেখানে আমরা কি দেখেছিলাম? আই ইকুয়ালস টু এন আলফা ভিডি ইন্টু ই, ঠিক আছে? এখানে একটা কথা বলি, এখানে কিন্তু তোমাদের এই এক্সপ্রেশনটা কিভাবে আসছে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে হবে। মানে ধরে নিতে হবে আলফা প্রস্থচ্ছেদের একটা পরিবাহী নেওয়া হয়েছে, যেখানে এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, করে যেভাবে আমি এই এক্সপ্রেশনটাতে এসেছিলাম সেইটা ব্যাখ্যা করে আসতে হবে, ঠিক আছে? এইবারে কি করতে হবে? তোমরা এইটা দিয়েও শুরু করতে পারো, শুরু করার পরে এই অবধি এসে তারপর এখানটায় চলে আসতে পারো, যেরকম খুশি। এবার ভিডির এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দিতে হবে, এন আলফা হাফ স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ ইন্টু স্মল ই। এবার এটাকে সিম্পলিফাই করে দেখো কি আসছে, এন আলফা ই স্কোয়ার টাউ বাই 2m ইন্টু ক্যাপিটাল ই, ঠিক আছে? এবার দেখো, কোনো পরিবাহীর ইলেকট্রন ডেন্সিটি তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাই তো? আচ্ছা, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কনস্ট্যান্ট, আধান ই ইলেকট্রনের আধান কনস্ট্যান্ট, এম ভর ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, টাউ যে কোনো দুটো সংঘর্ষের মধ্যবর্তী গড় সময় সেটাও কনস্ট্যান্ট। তার মানে পুরো এই যে এক্সপ্রেশনের মধ্যে এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সেটাকে আমি 1/r' লিখছি, ঠিক আছে? এবার সুতরাং আই ইকুয়ালস টু আমি কী লিখতে পাচ্ছি? আই ইকুয়ালস টু 1/r' ইন্টু ই। এবার যেহেতু 1/r' একটা কনস্ট্যান্ট টার্ম, তাই আমরা বলতে পারি কি আই প্রপোর্শনাল টু ই,
অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যদি উষ্ণতার পরিবর্তন না হয় তাহলে সমপ্রস্থচ্ছেদযুক্ত পরিবাহীর প্রবাহ মাত্রা পরিবাহীর প্রান্তস্থ তড়িৎচালক বলের সমানুপাতিক। কেন উষ্ণতার কথাটা আসছে? কারণ উষ্ণতা পরিবর্তিত হলেই কিন্তু তোমার এই ভিডিগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য উষ্ণতা, স্থির উষ্ণতা থাকতে হবে। একই উষ্ণতায় উষ্ণতার পরিবর্তন না হলে সমপ্রস্থচ্ছেদ, কেন? যদি প্রস্থচ্ছেদ, পরিবাহী প্রস্থচ্ছেদ সমান না হয় তাহলে কিন্তু এটার কনস্ট্যান্ট থাকবে না, কারণ এর মধ্যে আলফাটা লুকিয়ে আছে। আলফা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। সেজন্য উষ্ণতার পরিবর্তন না হলে সমপ্রস্থচ্ছেদযুক্ত পরিবাহীর প্রবাহ মাত্রা পরিবাহীর প্রান্তস্থ তড়িৎচালক বলে। এই যে আমি যদি একটা পরিবাহী নিয়ে থাকি, এই পরিবাহী দু প্রান্তে আমি যে ব্যাটারিটা যুক্ত করেছি তার তড়িৎচালক বল হচ্ছে তাই তো? তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে, এই পরিবাহীর প্রান্তস্থ যে তড়িৎচালক বল তার সমানুপাতিক হচ্ছে। এটাই আমরা ওহমের সূত্রে এটা আমরা পড়ে এসেছি, ঠিক আছে? সুতরাং আমরা কি দেখলাম, অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটির ধারণা থেকে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠা করলাম। তাহলে যদি প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে যে অনুপ্রবাহ বেগ বলতে কি বোঝো, এরপরে হচ্ছে অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো, তখন এটা করতে হবে। আচ্ছা, আমরা এর আগে কি করলাম, আমরা অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করলাম, তাই তো? সেখানে আমরা কি পেয়েছিলাম, কি এর এক্সপ্রেশনটা কি ছিল, ইন টার্মস অফ I ইকুয়ালস টু n আলফা স্কোয়ার টাউ বাই 2n ইন্টু ঠিক আছে? এবার এই ব্র্যাকেটের ভেতরে পুরো সবকটা কোয়ান্টিটি কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা বলেছিলাম I প্রপোর্শনাল টু যেটা আমাদের ওহমের সূত্র ছিল। এবার এই কনস্ট্যান্ট টার্মটায় কনসেন্ট্রেট করছি। দেখো, এর মধ্যে এই n স্কোয়ার টাউ আর 2n, এই সবকটা টার্ম কিন্তু পরিবাহীর উপাদান এবং উষ্ণতার ওপর নির্ভরশীল, তাই তো? আর আলফা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটার সাথে তো মানে এটা তো পরিবাহী ইন্ট্রিনসিক প্রপার্টি নয়, এটা পরিবাহী টু পরিবাহী চেঞ্জ হতে পারে। আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনো পরিবাহী সরু, কোনো পরিবাহী মোটা, সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কিন্তু কোনো একটা, যেমন তামার তার যদি নিই, তাহলে তামার তারের ক্ষেত্রে এই প্রত্যেকটা কোয়ান্টিটি n, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রনের আধান, সংঘর্ষের মধ্যবর্তী সময়, ইলেকট্রনের ভর, এটা কনস্ট্যান্ট। সেজন্য এই পুরো এই টার্মটাকে আমি সিগমা বলছি। এটাকে কি বলে সেটা পরে আসছি। আর আলফা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমি I ইকুয়ালস টু কী লিখতে পারি, সিগমা ইন্টু আলফা ইন্টু ঠিক আছে? এইবার ধরো কোনো একটা পরিবাহী রয়েছে, সেই পরিবাহীর এগেনস্টে আমি এক তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারি লাগিয়েছি। এবার এই পরিবাহীটা দৈর্ঘ্য ধরো L আর প্রস্থচ্ছেদ আলফা, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি বলতে পারি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে। বিভব পার্থক্য যদি V হয়, এই দুই প্রান্তে যদি বিভব পার্থক্য V হয়, তাহলে E ইকুয়ালস টু কী হবে, V বাই L। তড়িৎ ক্ষেত্র আর বিভব পার্থক্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমি এটা লিখতে পারি, ঠিক আছে? E ইকুয়ালস টু V বাই L। এবার সেটা এখানে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখো কি আসছে, I ইকুয়ালস টু সিগমা আলফা V বাই L। সুতরাং V ইকুয়ালস টু L বাই সিগমা ইন্টু I বাই আলফা, ঠিক আছে? এবার এই 1 বাই সিগমা, এটাকে আমি রো বলছি, আর একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে রো L বাই আলফা ইন্টু I, V ইকুয়ালস টু রো L আলফা ইন্টু I। এইটাকে আমি বলছি পরিবাহী রোধ, V ইকুয়ালস টু RI। তাহলে দেখো, এই যে এক্সপ্রেশন দুটো পেলে, এই এক্সপ্রেশন দুটোর সাথে কিন্তু তোমরা অলরেডি পরিচিত। ক্লাস 10-এ তোমরা ওহমের সূত্র যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পড়েছিলে, সেটা কিন্তু V ইকুয়ালস টু RI ছিল,
ঠিক আছে, তারপরে তোমরা দেখেছিলে যে আর কীভাবে দৈর্ঘ্যের সাথে আর ইজ প্রপোর্শনাল টু এল, যখন পরিবাহীর উপাদান আর প্রস্থচ্ছেদ কনস্ট্যান্ট, তারপর যখন পরিবাহী দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য আর উপাদান ফিক্স, তখন আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আলফা, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, সেজন্য মোটা তারের রোধ কম, সরু তারের রোধ বেশি, এই সবগুলো পড়েছিলে। তাহলে এইটা হলো তোমাদের পরিচিত এক্সপ্রেশন। সুতরাং দেখো আমরা এই যে ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট থেকে আমরা ওহমের সূত্র পেলাম এবং সেখান থেকে আমরা রোধের রাশিমালা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে যদি তোমাদের এরকমভাবে প্রশ্ন আসে যে অনুপ্রবাহ বেগ বলতে কি বোঝো, সেখান থেকে অনুপ্রবাহ বেগের ধারণা থেকে রোধের রাশিমালা ওহমের সূত্র প্রমাণ করো, তাহলে সেটা তোমরা পারলে। তারপর যদি বলে সেখান থেকে রোধের রাশিমালা প্রকাশ করো, তাহলে তখন এইটা আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি তো এই যে রো কনস্ট্যান্ট টার্মটা নিয়েছি, এই কনস্ট্যান্ট টার্মটার সাথে কিন্তু তোমরা পরিচিত। রোকে কি বলে? রো হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। ঠিক আছে, আর সিগমা পড়েছিলে 1/ρ ইকুয়ালস টু সিগমা। সেই সিগমাকে কি পড়েছিলে? সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক। একটু মনে করে দেখো। আচ্ছা দেখো, আমরা আর ইকুয়ালস টু কী পেলাম? আর ইকুয়ালস টু রো এল বাই আলফা। এইবার যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাস ডি যদি প্রস্থচ্ছেদের ব্যাস হয়, তাহলে আমি কি লিখতে পারি? আলফা ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার বাই 4 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেক্ষেত্রে আর কি হবে? আর ইকুয়ালস টু রো এল বাই পাই ডি স্কোয়ার বাই 4, অর্থাৎ রো ইন্টু 4L ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। এইটা কেন তোমাদের বলছি, যদি অনেক সময় কোনো অঙ্কে তোমাকে ডায়ামিটার বা ব্যাস বলে দিল বা রেডিয়াস বলে দিল, তখন তোমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা রোধাঙ্কের সংজ্ঞা বের করব। দেখো আর ইকুয়ালস টু আমরা কি পেলাম? রো এল বাই আলফা, তাই তো? এবার যদি এল ইকুয়ালস টু 1, অর্থাৎ একক দৈর্ঘ্যের পরিবাহী, এবং আলফা ইকুয়ালস টু 1, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও একক, সেক্ষেত্রে কি হচ্ছে? আর ইকুয়ালস টু রো, অর্থাৎ আমি যদি এমন কোনো উপাদান নিই, এমন কোনো উপাদানের একটা পরিবাহী নিই যার দৈর্ঘ্য একক এবং তার প্রস্থচ্ছেদেও একক, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট যে তার হবে বা পরিবাহী হবে, তার যে রোধ, সেটাকেই আমরা রোধাঙ্ক বলবো। ঠিক আছে, অনেক সময় কি হয়, এরকমভাবেও সংজ্ঞা দেয়া হয়। ধরো একটা একক দৈর্ঘ্যের ঘনক নেওয়া হলো, ধরো একটা তামার ঘনক নেওয়া হলো একক দৈর্ঘ্যের, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একক। সেক্ষেত্রে কি হবে? বিশিষ্ট কোনো একটা ঘনকের যে বিপরীত তলের যে রোধ হবে, তাকে ওই উপাদানের রোধাঙ্ক বলা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এইবার আমরা রোধাঙ্কের একক কী হবে সেটা দেখব। আর ইকুয়ালস টু কী পেলাম? রো এল বাই আলফা। সুতরাং রো ইকুয়ালস টু আর আলফা বাই এল। এবার আর মানে ওহম, আরের একক ওহম। আলফা মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার একক মিটার স্কোয়ার। এগুলো সবই আমি এসআইতে করছি। আর দৈর্ঘ্যের এককও মিটার, সুতরাং রো এর একক হবে ওহম মিটার। ওহমের সিম্বল হচ্ছে এইটা, সুতরাং এইভাবেও লেখা হয়। এবার তোমাদের সিগমা বলেছিলাম, সিগমা বা কন্ডাক্টিভিটি, আর রো হলো রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, আর সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক। তাহলে সিগমার একক কী হবে? 1/ρ। সিগমা ইকুয়ালস টু 1/ρ, তাহলে 1 ওহম মানে 1 ওহম মিটার। এবার ওহমের ইনভার্স তো, এটাকে উল্টো করে লেখো, তাহলে কি হচ্ছে? মো, তাই তো? সেজন্য সিগমার একক লেখা হয় মো মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অনেক সময় প্রশ্ন আসে, অনুপ্রবাহ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং সেখান থেকে রোধের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, মানে এখানে প্রবাহ ঘনত্বের সাথে যে অনুপ্রবাহ বেগের রিলেশন, সেইটা আগে নির্ণয় করতে হবে, যেটা আমি অলরেডি করিয়েছি, এবং সেখান থেকে রোধের রাশিমালা নির্ণয় করতে হবে। এটাও একই রকম, আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা কারেন্ট ডেন্সিটির কি এক্সপ্রেশন পেয়েছিলাম? যে ইকুয়ালস টু এন ভিডি ইন্টু ই, তাই তো?
আর ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়ালস টু কী পেয়েছিলাম, হাফ স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। এবার ভিডির এক্সপ্রেশনটা এই যে এর মধ্যে বসিয়ে দাও, তাহলে কি পাবে দেখো, এন স্কোয়ার টাউ বাই 2m ইন্টু ই। এবার দেখো খাতায় নিশ্চয়ই তোমরা লিখে লিখে করেছো, আমরা ওহমের সূত্র থেকে যেভাবে এসেছিলাম সেখানেও কিন্তু এই একটা টার্ম এসেছিল আলফা, এর মধ্যে আলফাও ছিল, কিন্তু এখানে তো আলফা নেই। আলফা বাদ দিয়ে আমি টার্মটাকে বলেছিলাম যে কোনো পরিবাহীর একটা স্বকীয় ধর্ম উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে, তাই তো এটাকে আমি সিগমা বলেছিলাম। সুতরাং জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। এবার কারেন্ট ডেন্সিটি বা জে এর সংজ্ঞা কী ছিল, একক প্রস্থচ্ছেদে যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটাই হলো প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটির সংজ্ঞা ছিল। তাহলে আই বাই আলফা, জে ইকুয়ালস টু আই বাই আলফা। আর ই ইকুয়ালস টু কি, যদি এল দৈর্ঘ্যের একটা পরিবাহী নেওয়া হয়, তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ই ইকুয়ালস টু ভি বাই এল, সেটাই তার মানে জে ইকুয়ালস টু আই বাই আলফা আর ই ইকুয়ালস টু ভি বাই এল বসালাম, বসিয়ে দেখো ভি ইকুয়ালস টু কী পেলাম, এল বাই সিগমা ইন্টু আই বাই আলফা। এটা আমাদের সেই পুরনো রিলেশন। এই 1 বাই সিগমাটাকে রো লিখবো, রো এল বাই আলফা ইন্টু আই, ঠিক আছে। এবার রো এল বাই আলফা হচ্ছে আর রেজিস্ট্যান্স, সুতরাং ভি ইকুয়ালস টু আর আই। এটাই হলো ওহমের সূত্র। আর এখান থেকে রোধের এক্সপ্রেশন কি পেলে, এই যে রো এল বাই আলফা, ঠিক আগে যেরকম পেলাম একই এক্সপ্রেশন পেলাম, কিন্তু এটা আমরা পেলাম হচ্ছে কারেন্ট ডেন্সিটি দিয়ে। কেন এটা করালাম, দুভাবেই আসে। এক হচ্ছে অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্র, এবং সেখান থেকে রোধের রাশিমালা বের করতে বলে। আবার তোমাকে যদি বলে অনুপ্রবাহ বেগের সাথে কারেন্ট ডেন্সিটির সম্পর্ক দেখাও এবং সেখান থেকে রোধের রাশিমালা বের করো, একই আসবে। তুমি যে পথেই যাও না কেন রেজাল্ট উইল বি সেম, কিন্তু তোমাকে যেভাবে প্রশ্ন করবে সেই ওয়েতে তোমাকে যেতে হবে, ঠিক আছে।